গেছেন। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার ক্লাস আজকে করাবো। তো তোমরা আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও, তারপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট। আচ্ছা, একটু দেখো আমাদের এই যে ব্রায়োফাইটা এর বৈশিষ্ট্য এবং গঠন। এইখান থেকে দেখো মেডিকেলে 2019-20, 18-19, 14-15 সালে প্রশ্ন এসেছে। এরপরে দেখো রিক্সিয়া থেকে মেডিকেলে প্রশ্ন আসেনি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে। টেরিডোফাইটার বৈশিষ্ট্য এইখান থেকে দেখো মেডিকেলে প্রশ্ন আসছে। টেরিডোফাইটার ভেতরে আমরা যে টেরিস নিয়ে আলোচনা করব তার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসছে। তো আমাদের ব্রায়োফাইটা টেরিডোফাইটা এই অধ্যায়টা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। তো আমাদের ব্রায়োফাইটা টেরিডোফাইটার প্রথম যে টপিকটা পড়তে হবে সেটা হলো দেখো ব্রায়োফাইটা টেরিডোফাইটা থেকে আমাদের পড়তে হবে ব্রায়োফাইটা এবং ব্রায়োফাইটার ভিতরে আমরা আলোচনা করব রিক্সিয়া। এরপরে টেরিডোফাইটা বা আমরা আলোচনা করব টেরিস। তো এই ব্রায়োফাইটা টেরিডোফাইটা রিক্সিয়া বা টেরিস এগুলোর বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। এই বৈশিষ্ট্য থেকে 100% প্রশ্ন আসে। তো আমরা একটা বৈশিষ্ট্যের ছক পড়াইছিলাম, তোমাদের মনে থাকার কথা। ওই ছকেই কিন্তু আমরা এই বৈশিষ্ট্যগুলো সব পড়ে ফেলবো এই ছকের মাধ্যমেই। তো আমরা সেই ছকটা আজকে আবার একটু দেখি। দেখো আমরা গত ক্লাসগুলোতে এইখানে ম্যাক্সিমাম বৈশিষ্ট্যগুলো বলেছি। তো আজকে আমাদের মেইন টার্গেট হলো ব্রায়োফাইটা টেরিডোফাইটার বৈশিষ্ট্যগুলো বলা। তো দেখো ব্রায়োফাইটা সবুজ, তাহলে ব্রায়োফাইটা কেমন? সবুজ। তাহলে ব্রায়োফাইটা যেহেতু সবুজ, তার মানে তারা কি করতে পারবে? নিজের খাবার নিজে তৈরি করতে পারবে, সালোক সংশ্লেষণকারী, স্বভোজী। এরপরে আসো সঞ্চিত খাবার। আমরা বলছিলাম যারা খাবার তৈরি করতে পারে তাদের সঞ্চিত খাবার কি বলতো? এই যে স্টার্চ বা শ্বেতসার। আমাদের টেরিডোফাইটাও সেম, সবুজ, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এরও সঞ্চিত খাবার কি? স্টার্চ বা শ্বেতসার। এরপরে আসো কোষ প্রাচীর। দেখো ব্রায়োফাইটা টেরিডোফাইটা দুইটারই কোষ প্রাচীর কি? সেলুলোজ নির্মিত। এরপরে আসো ব্রায়োফাইটা। দেখো ব্রায়োফাইটা হলো সুকেন্দ্রিক এবং তারা কি? গ্যামিটোফাইটিক মানে আমরা গত ক্লাসে বলছিলাম যাদের দেহকে তুমি মূল কাণ্ড পাতার অংশে ভাগ করতে পারবা না। তো ব্রায়োফাইটাকে যদি আমি মূল কাণ্ড পাতার অংশে ভাগ করতে না পারি, তাহলে আমরা বলবো কি তারা হলো কি? থ্যালয়েড বা সমঙ্গদেহী। তাহলে আমাদের ব্রায়োফাইটা কি বলতো? থ্যালয়েড বা সমঙ্গদেহী। এরপরে চলে আসো টেরিডোফাইটা। দেখো এরা সুকেন্দ্রিক এবং কি? স্প্রোফাইটিক মানে কি? মূল কাণ্ড পাতার অংশে আমরা এটাকে ভাগ করতে পারবো। তাহলে টেরিডোফাইটা এরা হলো স্প্রোফাইটিক এবং এদের দেহকে আমরা মূল কাণ্ড পাতার অংশে ভাগ করতে পারি। দেখো ব্রায়োফাইটা এরা হলো অ্যাভাস্কুলার, অর্থাৎ এদের কি নেই? কোনো পরিবহন টিস্যু নেই। আর টেরিডোফাইটা এরা হলো কি? ভাস্কুলার, তার মানে এদের পরিবহন টিস্যু আছে এবং এদের জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে কি? কোনো সঙ্গীকোষ থাকে না। এরপরে আসো ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটায় দুইটারই জননাঙ্গ কি? বহুকোষী, এবং সেইখানে কি থাকে? বন্ধা কোষাবরণ থাকে। আমরা বহুকোষী জননাঙ্গ, বন্ধা কোষাবরণ দেখাবো তোমাদের। এরপরে দেখো ব্রায়োফাইটা টেরিডোফাইটা দুইটারই কি? জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় বহুকোষে ভ্রূণে পরিণত হয়, এটা আমরা দেখাবো। এরপরে ব্রায়োফাইটা টেরিডোফাইটা দুইটারই শুক্রাণু কি? বহু ফ্লাজেলা যুক্ত। ব্রায়োফাইটা টেরিডোফাইটা কোনোটারই ফুল হয় না, এই জন্য তারা হলো কি? ক্রিপ্টোগ্যামাস উদ্ভিদ। এবং আমার ব্রায়োফাইটা টেরিডোফাইটা শৈবাল ছত্রাক থেকে একটু উন্নত, এই জন্য এদেরকে আমরা বলি কি? হায়ার ক্রিপ্টোগ্যামাস উদ্ভিদ। ব্রায়োফাইটা উদ্ভিদের নিষেকের জন্য কি দরকার হয়? পানির দরকার হয়, এই জন্য ব্রায়োফাইটা উদ্ভিদকে আমরা বলছিলাম কি? উভচর উদ্ভিদ। টেরিডোফাইটা উদ্ভিদ এদের নিষেকের জন্য কি দরকার হয়? বৃষ্টির ফোঁটা, তারপরে হলো শিশির বিন্দু, এগুলো দরকার হয়। তাহলে এগুলাই হলো মূলত আমাদের কি? ব্রায়োফাইটা টেরিডোফাইটার বৈশিষ্ট্য। এবং দেখো আমরা বলছিলাম ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটাতে কি? সুস্পষ্ট জনুক্রম দেখা যায়। এবং ব্রায়োফাইটা টেরিডোফাইটার জনুক্রম যখন আমরা পড়াইছিলাম,
তখন আমরা বলছিলাম যে এদের জনক্রম হলো অসম আকৃতির, অর্থাৎ হেটারোস্পোরিক, অসম আকৃতির জনক্রম দেখা যায় এখানে। এগুলো আমরা সব আলোচনা করছি। তাহলে আশা করি ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ব্রায়োফাইটার জনক্রম হলো হোমোস্পোরাস, অর্থাৎ তারা একই রকম স্পোর তৈরি করে। এগুলো রিডিং পড়ো, আর সুস্পষ্ট জনক্রম দেখা যায়, এগুলো তো তোমরা জানো। তো আমরা ব্রায়োফাইটা, টেরিডোফাইটার বৈশিষ্ট্য আমরা যদি একটু দেখি আর যদি এই ছকটা পড়ে ফেলি, তাহলে ব্রায়োফাইটা, টেরিডোফাইটার বৈশিষ্ট্য আমরা আশা করি পারবো। আচ্ছা, এখন আসো ব্রায়োফাইটা উদ্ভিদ। দেখো ব্রায়োফাইটা এটা হলো স্থলজ উদ্ভিদ। ব্রায়োফাইটা কি একটা স্থলজ উদ্ভিদ, কিন্তু তাদের নিষেকের জন্য কি দরকার হয়? পানির দরকার হয়। ব্রায়োফাইটা নিষেকের জন্য কি দরকার হয়? নিষেকের জন্য পানির দরকার হয়। এই জন্য ব্রায়োফাইটাকে আমরা বলি কি? উভচর উদ্ভিদ। ব্রায়োফাইটাকে আমরা বলি কি? উভচর উদ্ভিদ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ কেন বলা হয়? ব্রায়োফাইটা স্থলে জন্মে, কিন্তু তাদের নিষেকের জন্য পানির দরকার হয়, এই জন্য এদেরকে আমরা বলি কি? উভচর উদ্ভিদ। দার্জিলিংয়ে ব্রায়োফাইটা বেশি পাওয়া যায়, এই জন্য দার্জিলিংকে বলা হয় কি? ব্রায়োফাইটার স্বর্গ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ব্রায়োফাইটার স্বর্গ কি? ব্রায়োফাইটার স্বর্গ হলো দার্জিলিং। এরপরে দেখো ব্রায়োফাইটার 3টা শ্রেণী আছে। ব্রায়োফাইটার 3টা শ্রেণী আছে। সেই শ্রেণীগুলো কি কি? একটা হলো মস, লিভারট এবং 3 নম্বর হলো হর্নঅট। তাহলে ব্রায়োফাইটার শ্রেণী হলো 3টা, মস, লিভারট এবং হর্নঅট। এর ভেতরে দেখো লিভারট এটা হলো সবচেয়ে সরল, আর মস হলো সবচেয়ে কি? উন্নত ব্রায়োফাইটা। এবং ডাউসোনিয়া এটা হলো সবচেয়ে বৃহত্তম ব্রায়োফাইটা, আর জুপসিস এটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম ব্রায়োফাইটা। তাহলে ব্রায়োফাইটার যে বেসিক কথাবার্তা, এইখান থেকে এই কথাগুলো একটু পড়ে ফেলবা। এরপরে চলে আসো ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। আমরা আগেই বলছি এরা ফুল হয় না, এই জন্য ক্রিপ্টোগ্যামাস, এবং এরা কি? হায়ার ক্রিপ্টোগ্যামাস। এরপরে এদের দেহে কি থাকে? প্যারেনকাইমা টিস্যু থাকে। এগুলো সব পড়ছে। মূল কাণ্ড পাতার ন্যায়াংশ ভাগ করা যায় না, তার মানে থ্যালয়েড। এখন থ্যালাসটা যখন আমরা দেখব, আমরা ওই যে শৈব ছত্রাক অধ্যায় পড়ানোর সময় ব্রায়োফাইটা আঁকাইছিলাম কিন্তু একটা, এবং সেইখানে আমরা পাইছিলাম কি? মাটির সাথে যুক্ত থাকার জন্য ওইখানে আমরা দেখছিলাম বহুকোষী স্কেল এবং এককোষী রাইজয়েড। তাহলে এদের দেহে কি থাকে? দেখো এককোষী রাইজয়েড, বহুকোষী স্কেল থাকে। এগুলো সব আমরা বলছি, আমরা একটু আগেই পড়ে আসছি। ব্রায়োফাইটা কি? অ্যাভাস্কুলার, মানে পরিবহন টিস্যু নেই। এবং দেখো বলছে যে এদের যৌনজনন কি? উগামাস ধরনের। স্পোরগুলো একই রকম, এই জন্য বলছে কি? হোমোস্পোরাস। এবং এদের শুক্রাণু কি? ফ্লাজেলা যুক্ত। দেখো বলছে এদের শুক্রাণুতে 2টা ফ্লাজেলা থাকে। 3টা শ্রেণীর কথা আমরা বলছি, হেপাটিকি, অ্যান্থিসিরোটি এবং মাসাই, 3টা শ্রেণী থাকে। এবং আমরা বললাম হেপাটিকি শ্রেণী এটা হলো সবচেয়ে সরল, আর মাসাই শ্রেণী এটা হলো সবচেয়ে উন্নত প্রকৃতির। এটা আমরা আলোচনা করছি। এরপরে চলে আসো এই যে ব্রায়োফাইটা উদ্ভিদ, ব্রায়োফাইটাকে কেন উভচর বলা হয় সেটা আমরা বলছি। ব্রায়োফাইটার কিছু আদি বৈশিষ্ট্য আছে, যেমন এরা হলো হ্যাপ্লয়েড উদ্ভিদ কিন্তু সুকেন্দ্রিক। তারপরে ব্রায়োফাইটা অ্যাভাস্কুলার, ব্রায়োফাইটাকে মূল কাণ্ড পাতার ন্যায়াংশে ভাগ করতে পারতেছে না। এগুলো সব কি? ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য। এগুলো সব হলো ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য। তাহলে এগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো হলো কি? ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য। এখন আমরা যে ব্রায়োফাইটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি? রিক্সিয়া। যে ব্রায়োফাইটা নিয়ে আমরা আলোচনা করব, 3টা শ্রেণী আমরা বলছি। এই যে লিভারট শ্রেণী, এটা মানুষের যকৃতের মতো দেখতে। হর্নঅট এটা দেখতে কি? ওই যে শিঙের মতো, এবং এটা হলো পৃথিবীর সকল আর্দ্র পরিবেশে পাওয়া যায়। আর মাস বা মস শ্রেণী এটা হলো আমাদের সবচেয়ে উন্নত আকারের ব্রায়োফাইটা। এগুলো সম্পর্কে আমি বিস্তারিত কথা বলেছি। এখন আসো রিক্সিয়া। রিক্সিয়ার বৈশিষ্ট্যটা কি? দেখো আমি বলছি ব্রায়োফাইটারও যা বৈশিষ্ট্য, রিক্সিয়ারও সেম বৈশিষ্ট্য। তাহলে দেখো রিক্সিয়ার বৈশিষ্ট্য কি? ব্রায়োফাইটা আমরা বলছি কি? থ্যালয়েড। তাহলে রিক্সাও কি হবে? থ্যালয়েড, মানে মূল কাণ্ড পাতার ন্যায়াংশে ভাগ করতে তুমি পারবা না। এরপরে দেখো আমরা বলছি ব্রায়োফাইটা কি? একটা গ্যামিটোফাইটিক উদ্ভিদ, অর্থাৎ কি? একটা হ্যাপ্লয়েড উদ্ভিদ। এই জন্য দেখো বলছে এদের গ্যামিটোফাইট কি? প্রধান। এরপরে এদের যে দেহটা মূল কাণ্ড পাতার ন্যায়াংশে ভাগ করতে পারতেছি না, তাহলে এরা দেখতে কেমন? পাতার মতো। সেই পাতার মতো যে গঠনটা, সেই গঠনটা হলো কেমন? একটু খেয়াল করো। এই যে এগুলো হলো একটা একটা থ্যালাস। তাহলে এই যে থ্যালাস আকৃতির দেখতে, এরা দেখতে কেমন? থ্যালাস আকৃতির। এবং দেখো
তোমার, এবং এটা হলো দেখতে কেমন, পাতার মতো আর কি, এবং এটা হলো সবুজ এবং শায়িত, সবুজ এবং কি শায়িত, এবং এখানে দেখো বিভিন্ন শাখা আছে, বিভিন্ন দেখো শাখা আছে। এবং থ্যালাসের নিচের দিকে আমি যদি এটার একটা তোমার গঠন যদি একটু অঙ্কন করি, একটু প্রস্থচ্ছেদের গঠন অঙ্কন করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে নিচের দিকে ঘন সন্নিবেশিত আমাদের যে কোষের স্তর আছে, এটা হলো এদের সঞ্চয় অঞ্চল, এটা হলো সঞ্চয় অঞ্চল। আর উপরের দিকে কি থাকে, উপরের দিকে থাকে হলো এদের উপরের দিকে ক্লোরোফিল যুক্ত এই যে তোমার স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, এই যে স্পঞ্জি প্যারেনকাইমা থাকে। এবং এদের নিচের দিকে কি থাকে, এরকম এককোষী রাইজয়েড আর বহুকোষী কি থাকে বলতো, স্কেল থাকে। এইটাই এখানে বলছে, এককোষী রাইজয়েড এবং বহুকোষী কি থাকে, স্কেল থাকে। এবং আমি আগেই বলছি এদের কি নেই, কোনো ভাস্কুলার টিস্যু নেই। এরপরে দেখো ওই বৈশিষ্ট্যের ভেতরে পড়াইছি এদের এই যে ভ্রূণ স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কি, মানে জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় বহুকোষী ভ্রূণে পরিণত হয়। এবং এদের জননাঙ্গ কেমন, বহুকোষী এবং বন্ধ্যাকোষ আবরণ আছে। এগুলো সব আমরা ওই ছকের ভেতরে বলে দিয়েছি। তাহলে এগুলো হলো রিকশিয়ার বৈশিষ্ট্য। রিকশিয়ার শ্রেণী তিনটা আমরা আগেই বলছি, হেপাটিক, অ্যান্থোসিরোটি আর একটা কি মাসাই। আদি বৈশিষ্ট্য দেখো আমরা বলছি এরা হ্যাপ্লয়েড, থ্যালয়েড এবং কোনো কি নেই, ভাস্কুলার টিস্যু নেই। এগুলো সব হলো এদের আদি বৈশিষ্ট্য, এগুলো আমরা সব বলেছি। আচ্ছা, এখন আসো রিকশিয়া। রিকশিয়া এটা হলো লিভারট শ্রেণীর, অর্থাৎ এটা দেখতে মানুষের যকৃতের মতো, এই জন্য এটাকে বলা হয় লিভারট। এবং বাংলাদেশে রিকশিয়ার কয়টা, 45টা প্রজাতি আছে। আর একটা রিকশিয়া পানিতে ভাসমান অবস্থায় থাকে, যেটাকে আমরা বলি রিকশিয়া ফ্লুটিয়েন্স। তাহলে রিকশিয়া ফ্লুটিয়েন্স এটা হলো পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। আর রিকশিয়া হলো উভচর উদ্ভিদ। কেন উভচর উদ্ভিদ, কারণ আমি আগেই বলছি এদের নিষেকের সময় কিসের দরকার হয় বলতো, পানির দরকার হয়। এই জন্য রিকশিয়াকে আমরা বলি কি বলতো, উভচর উদ্ভিদ। এরপরে আসো রিকশিয়ার বাহ্যিক গঠন। তাহলে আমি একটা রিকশা যদি এখানে অঙ্কন করি, তাহলে দেখো রিকশার গঠনে এরকম অনেকগুলো শাখা প্রশাখা থাকে, এরকম অনেকগুলো শাখা প্রশাখা থাকে, এই যে এরকম অনেকগুলো শাখা প্রশাখা থাকে, এই যে এরকম অনেকগুলো শাখা প্রশাখা থাকে। এবং প্রত্যেকটা শাখার মাথা দেখো এই একটা খাজ আছে, তাহলে এটা হলো অগ্রস্ত খাজ, এটা হলো অগ্রস্ত কি খাজ, অগ্রস্ত খাজ, অগ্রস্ত খাজ। এবং এই অগ্রস্ত খাজের মাঝখানে এই যে শিরা, এটাকে বলা হয় মধ্যশিরা। তাহলে অগ্রস্ত খাজের মাঝখানে যে শিরা, এটাকে আমরা বলি কি মধ্যশিরা। এবং দেখো এখানে অনেকগুলো শাখা একসাথে গোলাপের পাপড়ির মতো সজ্জিত হয়ে একটা গঠন তৈরি করছে। এই গঠনটাকে আমরা বলি রোজেট, এই গঠনটাকে আমরা বলি কি রোজেট। তাহলে আমাদের রিকশিয়া উদ্ভিদে অনেকগুলো এরকম তোমার শাখা থাকবে, সেই শাখাগুলোর মাঝখানে কি থাকবে, মাথায় কি থাকবে, অগ্রস্ত খাজ থাকবে। এবং অগ্রস্ত খাজ সেটা দুইটা ভাগে ভাগ করবে, যেটাকে বলা হবে দ্যাগ্র শাখা। তাহলে প্রত্যেকটা শাখা বা দুইটা ভাগে বিভক্ত, এবং তারা গোলাপের পাপড়ির মতো সজ্জিত থাকবে, যেটাকে আমরা বলবো রোজেট। আর অগ্রস্ত খাজ থেকে একদম মাঝখানের দিকে যে শিরাটা চলে আসছে, সেটাকে আমরা বলছি কি মধ্যশিরা। তাহলে এটাই হলো আমাদের একটা রিকশার বাহ্যিক গঠন। এই যে দেখো বলছে অনেকগুলো থ্যালাস একসাথে মিলে গোলাকার একটা গঠন তৈরি করে, যেটাকে আমরা বলি কি রোজেট। তাহলে এটা হলো একটা একটা থ্যালাস, এটা হলো একটা একটা থ্যালাস, যেটাকে আমরা বলছি কি একসাথে রোজেট। তাহলে এটা হলো রিকশার বাহ্যিক গঠন, এটা একবার রিডিং পড়লে পারবা। এখন আসো অভ্যন্তরীণ গঠন। তাহলে রিকশার অভ্যন্তরীণ গঠনে কি থাকে একটু ভালো করে খেয়াল করো। রিকশার অভ্যন্তরীণ গঠনটা আমি যদি অঙ্কন করি, তাহলে এর অভ্যন্তরীণ গঠনে একদম নিচের দিকে এরকম এক সারি কি থাকে, নিম্নত্বক থাকে। এই যে এক সারি কোষ দ্বারা গঠিত নিম্নত্বক থাকে, এক সারি কোষ দ্বারা গঠিত নিম্নত্বক থাকে। তারপরে দেখো এদের গঠনে এরকম অনেকগুলো কোষের সারি থাকে, এরকম অনেকগুলো কোষের সারি থাকে। এগুলো ঘনভাবে সন্নিবেশিত কোষ, এই যে ঘনভাবে সন্নিবেশিত কোষ। এই কোষগুলা খাদ্য সঞ্চয় করে, এই কোষগুলা কি করে, খাদ্য সঞ্চয় করে। এই জন্য এদেরকে আমরা বলি সঞ্চয়ী অঞ্চল, এদেরকে আমরা বলি কি সঞ্চয়ী অঞ্চল। তাহলে এটা হলো সঞ্চয়ী অঞ্চল, লাল কালারের যেটা আমরা অঙ্কন করছি। এরপরে দেখো উপরের দিকে এরকম খাড়া কোষের সারি থাকে, এরকম খাড়া কোষের সারি থাকে, এই যে খাড়া কোষের সারি থাকে। এই খাড়া কোষের সারিগুলো ক্লোরোফিল যুক্ত। তাহলে এই কোষগুলোতে ক্লোরোফিল থাকে। তাহলে এই কোষগুলো কি করে, খাদ্য তৈরি করে।
এই খাদ্য তৈরিকারী এই অঞ্চলকে আমরা বলি আত্তীকরণ অঞ্চল। তাহলে দেখো এটা হলো আত্তীকরণ অঞ্চল, এবং এইখানে তৈরি খাবার এইখানে সঞ্চিত থাকে, তাহলে এটা হলো সঞ্চয়ী অঞ্চল। সঞ্চয় অঞ্চলের নিচের দিকে একসারি কোষ তৈরি করে কি নিম্নতক, আর আত্তীকরণ অঞ্চলের উপরের দিকের একসারি কোষ যেখানে কি থাকে না, কোনো ক্লোরোফিল থাকে না, এটাকে আমরা বলি ঊর্ধ্বতক। এবং এই যে খাড়া যে ক্লোরোফিলযুক্ত কোষের সারি, এর মাঝখানের ফাঁকা জায়গাকে আমরা বলি কি বায়ু প্রকোষ্ঠ, এবং এই বায়ু প্রকোষ্ঠ বায়ুরন্ধ্র দ্বারা বাইরে মুক্ত হয়। এরপরে নিম্নতক থেকে এরকম এক সারি বের হয় কি রাইজয়েড, আর এইখান থেকে বের হয় কি বহুকোষী স্কেল, বহুকোষী স্কেল। তাহলে এটাই হলো আমাদের একটা রিকশিয়ার কি বলতো অভ্যন্তরীণ গঠন। তাহলে একটা রিকশিয়ার অভ্যন্তরীণ গঠনে কি কি থাকবে দেখো, একদম বাইরের দিকে থাকবে ঊর্ধ্বতক, বাইরের দিকে থাকবে ঊর্ধ্বতক, নিচের দিকে থাকবে নিম্নতক, নিচের দিকে থাকবে কি নিম্নতক। এগুলো সব একসারি কোষ দ্বারা গঠিত হবে। এরপরে এই অঞ্চলটাকে আমরা বলছি আত্তীকরণ অঞ্চল, এই অঞ্চলটাকে আমরা বলছি আত্তীকরণ অঞ্চল, আত্তীকরণ অঞ্চল। আর নিচের দিকের লাল এই অঞ্চলটাকে আমরা বলছি কি সঞ্চয়ী অঞ্চল, লাল এই অঞ্চলটাকে আমরা বলছি কি সঞ্চয়ী অঞ্চল। এরপরে এটাকে আমরা বলছি এককোষী রাইজয়েড, এককোষী রাইজয়েড, আর এটাকে আমরা বলছি বহুকোষী স্কেল, এটাকে আমরা বলছি বহুকোষী স্কেল। তাহলে এটাই নিয়ে কি হবে বলতো আমাদের একটা তোমার রিকশিয়া উদ্ভিদের থ্যালাস গঠিত হবে। এখন দেখো রিকশিয়ার এই যে থ্যালাসের দেখো এই যে নিচের দিকটা কি ঘন সন্নিবেশিত কোষ দ্বারা গঠিত, আর উপরের কোষের মাঝখানে কি বায়ু প্রকোষ্ঠ আছে। তাহলে দুই দিকে দুই ধরনের কি কোষীয় গঠন, এই জন্য রিকশিয়াকে আমরা বলি কি বলতো বিষমপৃষ্ঠ পাতার মতো। বিষমপৃষ্ঠ পাতার মতো মানে কি একদিকে ঘন সন্নিবেশিত কোষ থাকবে আর একদিকে বায়ু প্রকোষ্ঠযুক্ত কোষ থাকবে, এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি কি বিষমপৃষ্ঠ পাতার মতো। তাহলে রিকশিয়ার গঠনটা কেমন বিষমপৃষ্ঠ পাতার মতো, এবং তার কাজটা তো আমি বলেই দিলাম। এবং রিকশিয়া যেহেতু সবুজ, তাহলে তারা কি করবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করবে, এবং সেই খাবারটা কি হবে এই সঞ্চয় অঞ্চলে সঞ্চিত হবে। তাহলে আশা করি রিকশিয়ার অভ্যন্তরীণ গঠন রিডিং পড়লে তুমি এখন পারবা। তাহলে রিকশিয়ার অভ্যন্তরীণ গঠন দেখো, এই যে সঞ্চয়ী অঞ্চল এটা আমরা আগেই বলে দিয়েছি, এটা হলো ঘন প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হবে এবং নিচের দিকে থাকবে, এবং এইখানে কি থাকবে তোমার কোনো অন্তঃকোষীয় ফাঁক থাকবে না। কিন্তু এই যে উপরের দিকে যে আত্তীকরণ অঞ্চল, এইখানে মাঝখানে মাঝখানে ফাঁক থাকবে, যেটাকে আমরা বলবো বায়ু প্রকোষ্ঠ, যেটাকে আমরা বলবো বায়ু প্রকোষ্ঠ। এবং এদের সঞ্চিত খাবার কি আমি আগেই বলছি স্টার্চ বা শ্বেতসার, তাহলে এখানে প্রচুর পরিমাণে কি থাকবে স্টার্চ বা শ্বেতসার সঞ্চিত থাকবে, এগুলো সব আমি বলে দিয়েছি। এরপরে নিম্নতক এইখান থেকে বের হবে কি আমি আগেই বলছি এককোষী রাইজয়েড আর বহুকোষী স্কেল। রাইজয়েডটা মসৃণ হইতে পারে অমসৃণ হইতে পারে, এটা এই থ্যালাসকে মাটির সাথে যুক্ত থাকতে এবং মাটি থেকে পুষ্টি নিতে সাহায্য করবে, এগুলো সব বলা। এখন চলে আসো রিকশিয়ার জনন। রিকশিয়ার জনন দেখো, রিকশিয়ার জনন দুইভাবে হয়, একটা অঙ্গজ জনন আর একটা কি যৌন জনন। অঙ্গজ জনন মানে কি থ্যালাসের কোনো একটা অংশ যদি মরে যায় বা পচে যায়, থ্যালাসের কোনো একটা অংশ যদি মরে যায় বা পচে যায়, তাহলে সেইখান থেকে কি হয় বলতো নতুন করে আমাদের একটা থ্যালাস তৈরি হয়। তাহলে এটাই হলো আমাদের রিকশিয়ার কি অঙ্গজ জনন, অর্থাৎ থ্যালাসের কোনো একটা অংশ কেটে গেল, মরে গেল বা পচে গেল, তাহলে ভালো অংশটুকু কি করবে নতুন একটা রিকশিয়া উদ্ভিদের জন্ম দিবে, এটা হলো অযৌন জনন। আর যৌন জননের জন্য এদের আচ্ছা যৌন জনন মানে কি দেখো, যৌন জনন মানে হলো এই যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে যে জনন, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে যে জনন, সেটাকে আমরা বলবো যৌন জনন। তাহলে রিকশিয়া উদ্ভিদের অ্যানথেরিডিয়াম থাকবে আর আর্কিগোনিয়াম থাকবে, আর্কিগোনিয়াম থেকে তৈরি হবে ডিম্বাণু, অ্যানথেরিডিয়াম থেকে তৈরি হবে শুক্রাণু। এবং এদের যে আর্কিগোনিয়াম একটু খেয়াল করো, আর্কিগোনিয়ামটা কেমন দেখতে হয়, এদের আর্কিগোনিয়ামটা কেমন দেখতে হয় দেখো, এটা হলো এদের আর্কিগোনিয়াম, এই যে এটা হলো আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়ামের এগুলো হলো এই যে এগুলো হলো কোষ, এগুলো হলো কোষ, এই যে এরপরে এগুলো হলো এই যে গ্রিবার কোষ, আর এটা হলো উদর, উদরে কি থাকে ডিম্বাণু। তাহলে এটা হলো উদর, উদরে কি আছে ডিম্বাণু আছে, উদরে ডিম্বাণু। আর এটা হলো নালিকা। এরপরে দেখো যখন এদের কি হয় তোমার এই আর্কিগোনিয়ামটা পরিস্ফুটিত হয়, তখন এরা কি করে বলতো এই যে নালিকার যে নিউক্লিয়াস বা নালিকার যে কোষগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায়, এবং
উদরের কি হয়, উদরের যে ডিম্বাণুটা সেটা কি হয়, পরিস্ফুটিত হয়। তাহলে উদরের ডিম্বাণু পরিস্ফুটিত হলো। আর বলছি অ্যান্থেরিডিয়াম থেকে তৈরি হয় কি, শুক্রাণু, এবং শুক্রাণু কি দুইটা ফ্লাজেলা যুক্ত। তাহলে এই শুক্রাণু কি নালিকা দিয়ে আসে কোথায়, এই যে উদরে চলে আসে ডিম্বাণুর সাথে মিলিত হয়। তাহলে শুক্রাণু ডিম্বাণু মিলে তৈরি করে কি, জাইগোট। এই জাইগোট এইখানে একটা ক্যাপসুলের মতো গঠন তৈরি করে। এবং শুক্রাণু ডিম্বাণু কি ডিপ্লয়েড না, কিন্তু আমার রিক্সা উদ্ভিদটা কি নিজে হ্যাপ্লয়েড। তাহলে এই ক্যাপসুলের মতো গঠনটা এরপরে কি হয়, মেয়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়। মেয়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়, বিভক্ত হয়ে তৈরি করে স্পোর, এবং এই স্পোর আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে কি করে, নতুন একটা রিক্সা উদ্ভিদের জন্ম দেয়। তাহলে এদের এই যে ক্যাপসুলটা তৈরি করলো, এটাই কিন্তু এদের স্প্রোফাইটিক দশা। এবং এই স্প্রোফাইটিক দশার ক্যাপসুলটা মেয়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে তৈরি করবে কি, স্পোর, এবং সেই স্পোর আস্তে আস্তে বৃদ্ধি করে তৈরি করবে কি, নতুন একটা রিক্সা উদ্ভিদ। এভাবেই আমাদের রিক্সা উদ্ভিদের কি হবে বলতো, আমাদের রিক্সা উদ্ভিদের যৌন জনন হবে। তাহলে রিক্সা উদ্ভিদের যৌন জনন থেকে তোমার যে জিনিসটা জানতে হবে সেটা হলো, এদের অ্যান্থেরিডিয়াম থেকে তৈরি হবে শুক্রাণু, আর আর্কিগোনিয়াম থেকে তৈরি হবে ডিম্বাণু। এবং আর্কিগোনিয়ামের উদরেই কি হবে, শুক্রাণু ডিম্বাণু একসাথে মিলিত হয়ে ক্যাপসুলের মতো একটা গঠন তৈরি করবে। এই ক্যাপসুল থেকেই মেয়োসিস বিভাজনের মাধ্যমে স্পোর তৈরি হবে, এবং সেই স্পোর কি করবে বলতো, তোমার আস্তে আস্তে মানে মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হইতে হইতে সে কি করবে, নতুন একটা রিক্সা উদ্ভিদ তৈরি করবে। এটাই হলো আমাদের রিক্সার যৌন জনন। এরপরে আসো রিক্সার গুরুত্ব। রিক্সার গুরুত্বটা কি আসলে? রিক্সা উদ্ভিদ এটা কি করে, এটা হলো মাটিতে বিভিন্ন জৈব পদার্থ সৃষ্টিতে সাহায্য করে, এবং রিক্সা উদ্ভিদ এটা বায়ু দূষণের সূচক হিসেবে কাজ করে। এবং রিক্সা উদ্ভিদকে ধারণা করা হয় প্রথম স্থলজ উদ্ভিদ। এই জন্য প্রথম স্থলজ উদ্ভিদ সম্পর্কে ধারণা দেয় কে, রিক্সা উদ্ভিদ। তাহলে আশা করি রিক্সার যে বৈশিষ্ট্য, রিক্সার যে গঠন, আশা করি তুমি পারবা একবার রিডিং পড়লে। এরপরে চলে আসো রিক্সার পরে আমাদের যে টপিক আছে ব্রায়োফাইটের গুরুত্ব তো আমরা আগেই বললাম। তাহলে দেখো ব্রায়োফাইটের আগেই আমি বলছি নিষেকের জন্য কি দরকার হয়, পানি দরকার হয়। তাহলে কি দরকার হয়, তরলের দরকার হয়, তরলের দরকার হয়। এই জন্য এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়। রিক্সা বা মশ এদের স্ত্রী জননাঙ্গের নাম কি, আমি আগেই বলছি আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম হলো এদের স্ত্রী জননাঙ্গের নাম, আর অ্যান্থেরিডিয়াম হলো পুং জননাঙ্গের নাম। এগুলো সব আমি বলে দিয়েছি। এখন আসো টেরিডোফাইটা। আচ্ছা, টেরিডোফাইটা উদ্ভিদ এর বৈশিষ্ট্য কিন্তু আমি পড়াই দিচ্ছি তোমার। টেরিডোফাইটার একটা উদাহরণ টেরিস, তার বৈশিষ্ট্য কিন্তু আমি পড়াই দিচ্ছি। তাহলে দেখো বৈশিষ্ট্য কি, এরাই হলো প্রথম উদ্ভিদ যারা হলো স্প্রোফাইটিক। আর স্প্রোফাইটিক মানে কি, স্প্রোফাইটিক, স্প্রোফাইটিক। আচ্ছা, স্প্রোফাইটিক মানে কি, যাদের দেহে কি থাকবে, 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে, তারাই তো স্প্রোফাইটিক হবে। তাহলে এরা কি 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এবং স্প্রোফাইটিক মানেই কি, তাদের দেহ মূল, কাণ্ড, পাতার ন্যায়াংশে বিভক্ত হবে। তাহলে আমাদের টেরিস উদ্ভিদ কি বলতো, মূল, কাণ্ড, পাতার ন্যায়াংশে বিভক্ত। এবং এদের যে কাণ্ডটা কি রাইজোম জাতীয়। এই যে মাটির নিচে এসে কি হয়, এরকম তোমার মাটির নিচে এসে যদি মাটির সাথে সমান্তরালে স্ফীত হয়, তাহলে সেই কাণ্ডটাকে আমরা বলি কি রাইজোম। তাহলে এদের কাণ্ডটা কি রাইজোম জাতীয়। এরপরে এদের যে কচি পাতা কি থাকে, কুণ্ডলিত থাকে। কচি পাতা এরকম কুণ্ডলিত থাকে, কচি পাতা কুণ্ডলিত থাকে। আর এদের পাতায় কি তৈরি হয়, স্পঞ্জিয়া তৈরি হয়। স্পঞ্জিয়া গুলা কি করে, স্পোর তৈরি করে, সেই স্পোরের মাধ্যমে এদের জননটা সম্পাদন হয়। বৈশিষ্ট্যগুলো এগুলো আমি পড়াইছি, এগুলো তুমি একটু একবার রিডিং পড়লে পারবা। এরপরে চলে আসো টেরিস। দেখো টেরিস রোদে জন্মাতে পছন্দ করে, এই জন্য এটাকে আমরা বলি সানফার্ন। এটা শাক হিসাবে খাওয়া যায়, এই জন্য এটাকে আমরা বলি কি ঢেকি শাক। টেরিসের 250টা প্রজাতি আছে। বাংলাদেশে কয়টা প্রজাতি পাওয়া যায়, 16টা প্রজাতি পাওয়া যায়। টেরিসের কোন প্রজাতিটা সবচেয়ে বেশি পাওয়া যায়, এই যে টেরিস ভিটাটি। তাহলে এটা হলো সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এবং টেরিস উদ্ভিদকে আমি আগেই বলেছি, এটাকে তুমি এই যে মূল, কাণ্ড এবং পাতার ন্যায়াংশে ভাগ করতে পারবা। মূল, কাণ্ড এবং পাতার ন্যায়াংশে তুমি এটাকে ভাগ করতে পারবা। এদের কাণ্ডটা কেমন হবে, মাটির নিচে এসে সমান্তরালে স্ফীত হবে। এই জন্য এই ধরনের কাণ্ডকে বলবো রাইজোম কাণ্ড। এই ধরনের কাণ্ডকে বলবো কি রাইজোম কাণ্ড। এদের পাতা কি থাকে, কুণ্ডলিত থাকে। তাহলে এই যে কুণ্ডলিত পাতা, এটাকে আমরা বলি সার্সিনেট ভার্নেশন। আর পাতাটা যদি কুণ্ডলিত কচি হয়, তাহলে সেটাকে আমরা বলি কি ক্রোজিয়ার।
তাইলে আমাদের ফানের পাতা কি হয়, কুণ্ডলিত থাকে, যেটাকে আমরা বলি সার্সিনেট ভার্নেশন, আর কুণ্ডলিত কচি পাতাকে আমরা বলি কি ক্রোজিয়ার। এবং ফানের যে পাতা, এই পাতাকে একসাথে বলা হয় ফ্রন্ট, একসাথে বলা হয় ফ্রন্ট। এবং ফ্রন্টে অনেকগুলো পত্রক থাকে, এই পত্রকগুলোকে বলা হয় কি পিনা। তাহলে আমাদের ফানের পাতায় কি থাকে, ফানের পাতাটাকে আমরা বলি ফ্রন্ট, এবং ফ্রন্টে অসংখ্য পত্রক থাকে, এই পত্রকগুলোকে আমরা বলি কি, পত্রকগুলোকে আমরা বলি হলো পিনা, পত্রকগুলোকে আমরা বলি পিনা। তো আমরা একটা ফানের এই যে ফ্রন্ট, পিনা, এগুলোর গঠন একটু দেখব আস্তে আস্তে। এখন আসলে টেরিস, আমরা আগেই বলছি টেরিসের 16টা প্রজাতি বাংলাদেশে জন্মে, সবচেয়ে বেশি জন্মে হলো টেরিস ভিটাটি এটা, এবং এটা হলো তোমার স্যাঁতসেঁতে যে প্রাচীর আছে, প্রাচীরের গায়ে জন্মে, এবং দেখা যায় এদের কাণ্ডটা মাটির নিচে আর বাকিগুলো কি মাটির উপরে আছে, এই জন্য এদেরকে আমরা বলি অর্ধবায়বীয় বা সাব এরিয়াল। তাহলে অর্ধবায়বীয় বা সাব এরিয়াল কেন বলি, আশা করি বুঝতে পারছো। টেরিসের বৈশিষ্ট্য আমি আগেই বলছি, এদের যে পাতা, একটু খেয়াল করো, এদের যে পাতা, এখানে দেখো অনেকগুলো পত্রক আছে, অনেকগুলো পত্রক আছে। তাহলে একটা পাতায় যদি অনেকগুলো পত্রক থাকে, তাহলে সেই পাতাকে আমরা বলি যৌগিক পাতা, এবং পাতাটা সবুজ। এই জন্য বলছে কি এদের উদ্ভিদের পাতাটা কেমন হবে, চিরসবুজ এবং যৌগিক হবে। আর ফানের পাতাকে তো আমি আগেই বলছি ফন্ট বলা হয়। আর ফানের পাতা কুণ্ডলিত থাকে মুকুল অবস্থায়, সেটা দেখো এই যে বলছে মুকুল অবস্থায় কুণ্ডলিত থাকে, কুণ্ডলিত এই দশাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। আর সেটা যদি কচি অবস্থায় কুণ্ডলিত থাকে, তখন সেটাকে আমরা বলি কি ক্রোজিয়ার। তাহলে কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় কি ক্রোজিয়ার। এখন আমি যদি একটা ফানের পাতা যদি আঁকাই, তাহলে দেখো এই যে মাঝখানের এই যে মোটা গঠন থাকে, এটাকে বলা হয় র্যাকিস, এটাকে বলা হয় র্যাকিস। এই র্যাকিসে অনেকগুলা কি থাকে দেখো, এই যে অনেকগুলা পত্রক থাকে, এই যে অনেকগুলা পত্রক থাকে, এরকম অনেকগুলা পত্রক থাকে র্যাকিসে, এরকম অনেকগুলা পত্রক থাকে। এই পত্রকগুলোকে বলা হয় পিনা, এই পত্রকগুলোকে বলা হয় একটা একটাকে বলা হয় পিনা, এই পত্রকগুলোর একটা একটা নাম হলো পিনা। এবং প্রত্যেকটা পিনার মাঝখানে মধ্যশিরা থাকে, তারপরে এই যে বিভিন্ন উপশিরা টিরাগুলো থাকে আর কি। আর এই টোটাল পাতাটাকে বলা হয় কি, টোটাল পাতাটাকে বলা হয় ফ্রন্ট। আর এই একটা একটা পত্রক খণ্ডকে, একটা একটা পত্রককে বলা হয় কি পিনা, একটা একটা পত্রককে বলা হয় পিনা। এবং দেখো এই যে পত্রকে দেখো কোনো কি নেই, বোটা নেই, তার মানে এদের পিনা কি বলতো, বোটাবিহীন, এই জন্য বলছে অবিন্তক। তাহলে এদের তোমার পিনা কেমন হবে, অবিন্তক হবে। এবং এগুলো কেমন হবে, সরু লম্বা হবে, সরু লম্বা হবে। এবং পিনাগুলো কার সাথে যুক্ত থাকে, দেখো র্যাকিসের সাথে যুক্ত থাকে, এই যে র্যাকিসের সাথে যুক্ত থাকে, যেটা আমরা আগেই বলছি। এরপরে আসো র্যাকিস। একটা র্যাকিসের আমরা যদি অন্তগঠনটা একটু দেখি, একটা র্যাকিসের অন্তগঠন, ওই যে র্যাকিস মানে হলো পিনাগুলো তোমার যার সাথে যুক্ত আছে, ওইটাই হলো র্যাকিস। একটা র্যাকিসের অন্তগঠন যদি দেখি, তাহলে একদম বাইরের দিকে পাবো এপিডার্মিস, একদম বাইরের দিকে পাবো এপিডার্মিস। এবং এপিডার্মিস এটা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, এটা হলো প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, মানে প্যারেনকাইমা তোমার টিস্যু দ্বারা গঠিত। এবং এই যে এপিডার্মিস, এটা কয় স্তর বিশিষ্ট হবে, এক স্তর বিশিষ্ট হবে। এখন এই এক স্তর বিশিষ্ট এপিডার্মিসের পরেই তুমি দুই স্তর বিশিষ্ট কি পাবা, হাইপোডার্মিস পাবা, হাইপোডার্মিস পাবা। এবং এই হাইপোডার্মিসটা কেমন হবে, স্ক্লেরেন কাইমা কোষ দ্বারা গঠিত হবে, স্ক্লেরেন কাইমা কোষ দ্বারা গঠিত হবে, বা স্ক্লেরেন কাইমা টিস্যু দ্বারা গঠিত হবে। তারপরে তুমি কি পাবা, র্যাকিসে বহু স্তর বিশিষ্ট কর্টেক্স পাবা, বহু স্তর বিশিষ্ট কর্টেক্স পাবা। এবং এই কর্টেক্সের ভেতরে তুমি কি পাবা, যে ভাস্কুলার বান্ডল পাবা, সেটা হবে হেড্রোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল মানে কি, এই যে কেন্দ্রে থাকবে জাইলেম আর চারি সাইডে থাকবে কি ফ্লোয়েম। তাহলে যে ভাস্কুলার বান্ডলে কেন্দ্রে জাইলেম আর চারি সাইডে ফ্লোয়েম থাকে, তাকে আমরা বলি হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল। তাইলে এটা হলো আমাদের একটা টেরিস উদ্ভিদের র্যাকিসের বৈশিষ্ট্য। এখন তুমি যদি একটা টেরিস উদ্ভিদের রাইজোম বা কাণ্ডের অন্তগঠন দেখো, তাহলে ওইখানেও সেম গঠন তুমি পাবা। তাহলে কাণ্ড বা রাইজোম, ওদেরও এপিডার্মিস কেমন হবে, এক স্তর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হবে। ওদেরও হাইপোডার্মিস কি হবে, দুই স্তর বিশিষ্ট স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা গঠিত হবে। এবং কর্টেক্স কি হবে, বহু স্তর বিশিষ্ট। এবং ওদেরও কর্টেক্সে কি থাকবে, এই যে হেড্রোসেন্ট্রিক, অর্থাৎ কেন্দ্রে জাইলেম চারি সাইডে ফ্লোয়েম, এরকম ভাস্কুলার টিস্যু থাকবে।
তাহলে দেখো র্যাকিস এবং আমাদের যে রাইজোম কাণ্ড দুইটারই দেখো অন্তগঠন আমরা পড়ে ফেললাম। এই যে কাণ্ড দুইটারই অন্তগঠন কি সেম। এই যে দেখো প্যারেনকাইমা বিশিষ্ট এপিডার্মিস, দুই স্তর বিশিষ্ট স্ক্লেরেনকাইমা থাকে, তারপরে কি থাকে বলতো কর্টেক্স থাকে, এবং এইখানে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল থাকে। ওই একই, দুইটার গঠন একই। এরপরে চলে আসো টেরিস উদ্ভিদের জনন। টেরিস উদ্ভিদে দেখো অঙ্গজ জনন হয়। অঙ্গজ জননটা কিভাবে হয়? রাইজোম যে কাণ্ডটা, এই রাইজোম কাণ্ডটার কোনো একটা অংশ যদি তোমার পচে যায় বা কোনো একটা অংশ যদি বিচ্ছিন্ন করো, তাহলে ওই রাইজোম জাতীয় কাণ্ড আবার কি করবে, মূল পাতা এগুলো সৃষ্টি করে নতুন টেরিস উদ্ভিদ সৃষ্টি করবে। তাহলে এটা হলো টেরিসের অঙ্গজ জনন। অযৌন জনন কিভাবে হয় দেখো, টেরিস উদ্ভিদের পাতায় স্পোরেঞ্জিয়াম তৈরি হয়, স্পোরেঞ্জিয়াম থেকে স্পোর তৈরি হয়। এই স্পোরগুলা কি করে তোমার বৃদ্ধি পেয়ে এদের তোমার অযৌন জনন প্রক্রিয়ায় তোমার নতুন টেরিস সৃষ্টি করে। আর যৌন জনন কি? আচ্ছা, আমরা টেরিসের একটু অযৌন জনন, যৌন জনন এগুলো একটু ডিটেলসে তোমাকে একটু পড়াই দেই। টেরিসের যৌন জনন, অযৌন জনন এগুলো একটু ডিটেলসে পড়াই দেই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, এটা হলো একটা টেরিস উদ্ভিদের পিনা, এটা হলো একটা টেরিস উদ্ভিদের পিনা। তো টেরিস উদ্ভিদের এই যে পিনা, এই যে পিনা, এই পিনায় এই যে কোষ থাকে, এই যে কোষ থাকে, বিভিন্ন কোষ থাকে। এই কোষগুলো কি তৈরি করে? স্পঞ্জিয়া তৈরি করে। এই যে স্পঞ্জিয়ার গঠনটা হলো এরকম। এই যে এটা একটা স্পঞ্জিয়া, এখানে আরেকটা স্পঞ্জিয়া, এখানে আরেকটা স্পঞ্জিয়া, এরকম স্পঞ্জিয়া তৈরি করে। এগুলোর নাম হলো স্পঞ্জিয়া, এগুলোর নাম হলো স্পঞ্জিয়া। এখন দেখো, যে পিনাটা স্পঞ্জিয়া তৈরি করে সেই পিনাকে আমরা বলি স্প্রোফিল। তাহলে স্পঞ্জিনা তৈরিকারী পাতাকে বলা হয় কি? স্প্রোফিল। এখানে অনেকগুলো স্পঞ্জিয়া আছে না, এই সবগুলো স্পঞ্জিয়াকে একসাথে বলা হয় সোরাস। তাহলে আমাদের টেরিস উদ্ভিদের যে পাতা থেকে বা যে পিনা থেকে সোরাস তৈরি হয় সেই পিনাকে আমরা বলি স্প্রোফিল। এবং সোরাসগুলো যাতে সুরক্ষিত থাকে এই জন্য এটা কি সামনের দিক থেকে পাতার কিনারাটা কি হয়? বেঁকে যায়। বেঁকে যেয়ে এইখানে একটা ঢাকনা তৈরি করে যাতে স্পঞ্জিয়া বা সোরাসগুলো সুরক্ষিত থাকে। এই ঢাকনাকে বলা হয় ফলস ইন্ডুসিয়াম। ফলস ইন্ডুসিয়াম, ফলস ইন্ডুসিয়াম। এবং এই যে পিনা বা স্প্রোফিলের এই যে টিস্যুগুলা যে স্পঞ্জিয়া তৈরি করলো, এই টিস্যুগুলাকে বলা হয় প্লাসেন্টা বা অমোরা, প্লাসেন্টা বা অমোরা। তাহলে এখন একটু ভালো করে খেয়াল করো, স্প্রোফিল বা যে পিনাগুলো, স্প্রোফিল বা যে পিনাগুলো আমাদের স্পঞ্জিয়া তৈরি করতেছে, তাহলে আমাদের এই যে স্প্রোফিলের প্লাসেন্টা বা অমোরা নামক টিস্যু থেকে স্পঞ্জিয়া তৈরি হচ্ছে। অনেকগুলো স্পঞ্জিয়া একসাথে মিলে তৈরি করতেছে কি? সোরাস। সোরাসগুলো বা স্পঞ্জিয়াগুলো যাতে সুরক্ষিত থাকে এই জন্য আমাদের পিনার কিনারাটা বেঁকে যাচ্ছে, একটু বেঁকে যেয়ে এই স্পঞ্জিয়াগুলো ঢেকে রাখতেছে। এই ঢেকে রাখার জন্য যে ঢাকনা সেটাকে বলা হচ্ছে ফলস ইন্ডোসিয়াম। তাইলে দেখো, সোরাস তৈরিকারী পাতাকে বলা হবে স্প্রোফিল, এবং স্প্রোফিল পাতার প্লাসেন্টা বা অমোরা নামক টিস্যু থেকে স্পঞ্জিয়াগুলো তৈরি হবে। এখন আমি যদি একটা স্পঞ্জিয়ার গঠন একটু তোমাকে এখানে আঁকাই, তাহলে দেখো একটা স্পঞ্জিয়ার গঠনে এই যে নিচের দিকের এই যে গঠন এটাকে বলা হয় বৃন্ত, এটাকে বলা হয় বৃন্ত বা বোটা। উপরের দিকের এই যে গঠন এটাকে বলা হয় ক্যাপসুল। এই ক্যাপসুলে দুই ধরনের কোষ থাকে, এইখানে থাকে স্টোমোডিয়াম আর এই দিকে পুরু প্রাচীর বিশিষ্ট কিছু কোষ থাকে। এই কোষগুলোকে বলা হয় অ্যানুলাস, এই কোষগুলোকে বলা হয় অ্যানুলাস। আর এর ভেতরে কিছু টিস্যু থাকে, এর ভেতরে কিছু টিস্যু থাকে, এই টিস্যুগুলোকে বলা হয় স্পঞ্জিনাস টিস্যু, স্পঞ্জিনাস টিস্যু, স্পঞ্জিনাস টিস্যু। এখন দেখো, আমাদের সাইকাস এই যে টেরিস উদ্ভিদ এটা যেহেতু ডিপ্লয়েড, এই জন্য এদের এই যে স্পঞ্জিয়া এটাও কি বলতো? ডিপ্লয়েড। তাহলে এর ভেতরে যে স্পঞ্জিনাস টিস্যু আছে এটাও কি? ডিপ্লয়েড। এই স্পঞ্জিনাস টিস্যু মেয়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে তৈরি করে কি? স্পোর। তাহলে স্পোরটা হয়ে গেল কি? হ্যাপ্লয়েড। স্পোরটা হয়ে গেল কি? হ্যাপ্লয়েড। এবং এই হ্যাপ্লয়েড স্পোরটাই
পরবর্তীতে বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়। মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে সেই রকম হৃৎপিণ্ড আকৃতির একটা গঠন তৈরি করে। এই হৃৎপিণ্ড আকৃতির গঠনটাকে বলা হয় প্রোথ্যালাস। হৃৎপিণ্ড আকৃতির গঠনটাকে বলা হয় কি? প্রোথ্যালাস। এবং প্রোথ্যালাসের উপরের দিকে একটা খাঁজ থাকে, এটাকে বলা হয় অগ্রস্থ খাঁজ। আর এর নিচের দিকে প্রোথ্যালাস যাতে মাটি থেকে পুষ্টি নিতে পারে এই জন্য এর নিচের দিকে কি থাকে? রাইজয়েড থাকে। এর নিচের দিকে কি থাকে? রাইজয়েড থাকে, যাতে সে পুষ্টি নিতে পারে। এবং অগ্রস্থ খাঁজের দিকে এরকম ফ্লাক্স আকৃতির গঠন থাকে। এই ফ্লাক্স আকৃতির গঠনকে বলা হয় আর্কিগোনিয়াম। এবং আর্কিগোনিয়াম এটা হলো স্ত্রী জননাঙ্গ হিসেবে কাজ করে। আর এই যে রাইজয়েডের দিকে কি থাকে? তোমার পুরুষ জননাঙ্গ থাকে। এই পুরুষ জননাঙ্গকে বলা হয় অ্যান্থেরিডিয়াম। এই অ্যান্থেরিডিয়ামটা এটা কি করে? এটা হলো তোমার পুরুষ জননাঙ্গ হিসেবে কাজ করে। তাহলে দেখো, এই যে স্পোর বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে যে প্রোথ্যালাস তৈরি করলো, এই প্রোথ্যালাসের বৈশিষ্ট্য কি দেখো। স্পোর যেহেতু হ্যাপ্লয়েড, তাহলে প্রোথ্যালাসটাও কি হবে? হ্যাপ্লয়েড হবে। এবং প্রোথ্যালাসে যেহেতু স্ত্রী জননাঙ্গ আছে, পুরুষ জননাঙ্গ আছে, তাহলে প্রোথ্যালাস কেমন হবে? সহবাসী হবে। এবং প্রোথ্যালাসে যত কোষ বিভাজন হবে সবই কোন কোষ বিভাজন হবে? মাইটোসিস হবে, কারণ প্রোথ্যালাস নিজে কি? হ্যাপ্লয়েড। এবং প্রোথ্যালাস কেমন হবে? সবুজ হবে। তার মানে তারা কি করবে? নিজের খাবার নিজে তৈরি করতে পারবে। প্রোথ্যালাসের ভেতরে অনেক কোষ থাকবে, তার মানে প্রোথ্যালাস কেমন হবে? বহুকোষী হবে। তাহলে একটা প্রোথ্যালাসের বৈশিষ্ট্য কি? প্রোথ্যালাস হবে হ্যাপ্লয়েড, সবুজ, এরপরে বহুকোষী। এবং প্রোথ্যালাসের ভেতরে যেহেতু আর্কিগোনিয়ামও আছে, অ্যান্থেরিডিয়ামও আছে, তার মানে পুং জননাঙ্গ আছে, স্ত্রী জননাঙ্গ আছে, এই জন্য প্রোথ্যালাস কেমন হবে? সহবাসী হবে। এখন দেখো, এই যে প্রোথ্যালাসের আর্কিগোনিয়ামটা কোন দিকে থাকবে? অগ্রস্থ খাঁজের দিকে। আর রাইজয়েডের দিকে কি থাকবে? অ্যান্থেরিডিয়ামটা থাকবে। এখন আমি ওই প্রোথ্যালাসের আর্কিগোনিয়ামের ছবিটা যদি এইখানে অঙ্কন করি, তাহলে দেখো এটা হবে দেখতে এরকম ফ্লাক্স আকৃতির। এবং এইটা হলো এদের নালিকার নিউক্লিয়াস, এটা হলো গ্রিবার নিউক্লিয়াস, এবং উদরে একটা নিউক্লিয়াস থাকবে। আর এর চারি সাইডে কি থাকবে বলো তো? আরো অনেক কোষ থাকবে। এর চারি সাইডে আরো অনেক কোষ থাকবে। এই যে চারি সাইডে আরো অনেক কোষ থাকবে। এখন এই কোষগুলো হবে বন্ধা। একমাত্র উদরের এই কোষটা হবে কি বলতো? তোমার উর্বর কোষ। এবং এটাই তৈরি করবে কি? ডিম্বাণু। তাহলে আমরা যে বলছিলাম যে আমাদের টেরিস উদ্ভিদের, এরপরে ব্রায়োফাইটা উদ্ভিদের জননাঙ্গ বহুকোষী হয়। দেখো এদের জননাঙ্গটা বহুকোষী। এবং দেখো এখানে উর্বর কোষের সাথে সাথে কি আছে বলতো? বন্ধা কোষ আছে। তাহলে দেখো উর্বর কোষের সাথে কি? বন্ধা কোষ আবরণও কিন্তু আছে। এবং এরা যখন তোমার এই আর্কিগোনিয়ামটা যখন তোমার পরিস্ফুটিত হবে, তখন দেখো এই যে উদরে তৈরি হবে ডিম্বাণু, আর এই যে নালিকার যে কোষগুলো আছে সেগুলো কি? নষ্ট হয়ে যাবে। এরপরে আমি যদি এদের অ্যান্থেরিডিয়ামটা অঙ্কন করি, তাহলে দেখো অ্যান্থেরিডিয়াম এটা যদি আমি অঙ্কন করি, তাহলে দেখো এই যে এগুলো হলো সব বন্ধা কোষ। আর এদের ভেতরে কি থাকবে? এদের ভেতরে থাকবে হলো তোমার এই যে অ্যান্থেরিডিয়ামের ভেতরে কিছু উর্বর কোষ থাকবে, যেগুলোই পরবর্তীতে কি করবে? শুক্রাণু তৈরি করবে। আর এর উপরের দিকের এই যে ঢাকনাটা যখন নষ্ট হয়ে যাবে, তখনই কি হবে? এই যে ঢাকনাটা যখন খুলে যাবে, তখন অ্যান্থেরিডিয়ামের ভেতরের থেকে এরকম বহু ফ্লাজেলযুক্ত শুক্রাণু বের হবে। এবং এই যে শুক্রাণু আর এই যে ডিম্বাণু, এরা কি হবে? মিলিত হবে। এবং এদের এই নালিকায় ম্যালিক অ্যাসিড বা অন্যান্য বিভিন্ন পুষ্টি পদার্থ থাকে। তার প্রতি সাড়া দিয়েই আমাদের এই শুক্রাণুটা শিশির বিন্দু, বৃষ্টির ফোঁটা, এগুলোর মাধ্যমে কি হয়? উদরে এসে ডিম্বাণুর সাথে মিলিত হয়। এবং এই শুক্রাণু ডিম্বাণু মিলে তৈরি করে কি? জাইগোট। এবং জাইগোট এই স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় সে বহুকোষী ভ্রূণে পরিণত হয়। এবং এই যে শুক্রাণু ডিম্বাণু একসাথে মিলিত হলো n+n হয়ে গেল কি? 2n। এবং এই 2n বিশিষ্ট যে তোমার ভ্রূণটা, এই ভ্রূণটা বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে এখন কি করবে? মূল কাণ্ড পাতা বিশিষ্ট একটা টেরিস উদ্ভিদ তৈরি করবে। এটাই হলো আমাদের টেরিসের কি? যৌনদনন। এবং এইখানে এই যে এইখান থেকে শুক্রাণু আর এইখান থেকে ডিম্বাণু একসাথে এসে মিলিত হওয়ার পরে এইখানে এই যে একটা টেরিস উদ্ভিদ তৈরি হবে। এবং আস্তে আস্তে আমাদের প্রোথ্যালাসটা শুকিয়ে কি হবে? নষ্ট হয়ে যাবে।
এটাই হলো আমাদের টেরিসের কি যৌন জনন, এটাই হলো টেরিসের কি যৌন জনন, যেগুলো আমি সব আলোচনা করছি, টেরিস উদ্ভিদের যৌন জনন। এই যে দেখো বলছিলাম স্পন্জিয়াম, এর ভেতরে থাকে স্পঞ্জেলাস টিস্যু, এটা স্পোর মাতৃকোষ হিসেবে কাজ করে, মেয়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে, হ্যাপ্লয়েড স্পোর কি করে প্রোথ্যালাস তৈরি করে। এরপরে দেখো প্রোথ্যালাসের বৈশিষ্ট্য, এই যে এটা আমরা দেখো বলছি, এই যে পিনাটা আমাদের এই স্পঞ্জিয়াগুলো তৈরি করতেছে, এই স্পঞ্জিয়াগুলোকে একসাথে আমরা বলছি কি সোরাস, এটাকে আমরা বলছি সোরাস, আর সোরাস তৈরিকারী এই পাতাটাকে আমরা বলছি স্প্রোফিল। একটা স্পঞ্জিয়ার গঠনে দেখো এই যে ক্যাপসুল, ক্যাপসুলে দেখো কি আছে অ্যানুলাস আছে, স্ট্রোমেডিয়াম আছে, আর কি আছে বৃন্ত আছে। এর ভেতর থেকে যখনই আমাদের কি হয় বলতো, ওই যে তোমার স্পোর তৈরি হয়, তখনই স্ট্রোমেডিয়ামটা ফেটে যায় এবং এই ফাটা জায়গা দিয়েই কি স্পোরটা বের হয়, তারপরে সেই স্পোরটা কি করে প্রোথ্যালাস তৈরি করে। এগুলো সব আমরা আগে বলে দিছি, এই যে দেখো প্রোথ্যালাসের দেখো অগ্রস্থ খাঁজের দিকে আছে আর্কিগোনিয়াম, আর এই যে রাইজয়েড যেখানে আছে ওইখানে আছে অ্যান্থিরিডিয়াম, এবং আর্কিগোনিয়ামের ভেতরে তৈরি হয় ডিম্বাণু, অ্যান্থিরিডিয়ামের ভেতরে তৈরি হয় শুক্রাণু, শুক্রাণু ডিম্বাণু একসাথে মিলিত হয় প্রোথ্যালাসেই। এবং প্রোথ্যালাস যেহেতু নিজে হ্যাপ্লয়েড, এই জন্য প্রোথ্যালাসকেই আমরা বলি কি বলতো তোমার গ্যামিটোফাইটার প্রথম দশা। এগুলো আমরা সবই বলছি এগুলো আমরা। এই যে দেখো এই যে উদরে এই যে ডিম্বাণু তৈরি হয়েছে, আর এটা হলো আমাদের সেই অ্যান্থিরিডিয়ামের এগুলো হলো সেই উর্বর কোষ, আর এগুলো হলো কি বন্ধাকোষ। এগুলো সব আমরা বলছি, আর্কিগোনিয়াম, অ্যান্থিরিডিয়াম এগুলো সব বলছি। এই যে দেখো উপরের ঢাকনা যখন খুলে যাচ্ছে, এখানে তখন বহু ফ্লাজেলে যুক্ত শুক্রাণু বের হচ্ছে, আর এই শুক্রাণুটা এই যে নালিকাপথে ডিম্বাণুর সাথে মিলিত হয়। এরপরে আসো, এগুলো তো বললামই সব। এখন আমরা যদি তার জনুক্রমটা দেখি, তাইলে দেখো আমাদের টেরিস উদ্ভিদের মনে রাখবা এই যে স্পোর তৈরি হয়েছে, স্পোর থেকে শুরু করে বাকি যা আছে সবই হ্যাপ্লয়েড। তাহলে দেখো স্পোর হ্যাপ্লয়েড, প্রোথ্যালাস হ্যাপ্লয়েড, আর্কিগোনিয়াম হ্যাপ্লয়েড, অ্যান্থিরিডিয়াম হ্যাপ্লয়েড, এগুলো সবই কিন্তু হ্যাপ্লয়েড। কিন্তু যখনই সে ওই যে শুক্রাণু ডিম্বাণু একসাথে মিলে তৈরি করে উএস্পোর থেকে তৈরি করে বাকি যা আছে সবই কিন্তু ডিপ্লয়েড। তাহলে উএস্পোর, ওইখান থেকে যে নতুন টেরিস উদ্ভিদ তৈরি হয়েছে, টেরিস উদ্ভিদের যে সোরাস থাকে, যে স্পঞ্জিয়া থাকে, এগুলো কিন্তু সবই কি ডিপ্লয়েড। তাহলে এই যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড যে পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে, এটাকেই আমরা বলি কি জনুক্রম। তাহলে টেরিস উদ্ভিদের জনুক্রমে তুমি মনে রাখবা হ্যাপ্লয়েড হলো কি কি প্রোথ্যালাস, এবং প্রোথ্যালাসের ভেতরে যা আছে সব। দেখো তাহলে হ্যাপ্লয়েড কি আমরা বললাম স্পোর থেকে তৈরি হচ্ছে প্রোথ্যালাস, স্পোর থেকে তৈরি হচ্ছে প্রোথ্যালাস, স্পোর থেকে তৈরি হচ্ছে প্রোথ্যালাস। তাহলে এই যে স্পোর প্রোথ্যালাস, এবং প্রোথ্যালাসের ভেতরে যা আছে আর্কিগোনিয়াম, অ্যান্থিরিডিয়াম যা আছে সবই কি হ্যাপ্লয়েড। এখন প্রোথ্যালাসের ভেতরে আর্কিগোনিয়াম থেকে তৈরি হয় শুক্রাণু, অ্যান্থিরিডিয়াম থেকে তৈরি হয় ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু মিলে তৈরি করতেছে কি উএস্পোর। তাহলে এই যে উএস্পোর বা জাইগোট, এরপরে নতুন টেরিস উদ্ভিদে যা থাকে, অর্থাৎ টেরিস উদ্ভিদের পিনা, স্প্রোফিল, সোরাস, এগুলো সবই কি ডিপ্লয়েড। তাহলে এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড যে পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে, এটাই হলো আমাদের টেরিস উদ্ভিদের কি বলতো জনুক্রম। তাহলে টেরিস উদ্ভিদের জনুক্রমে কে হ্যাপ্লয়েড এবং কে ডিপ্লয়েড এটা কিন্তু জানতে হবে। তাহলে আশা করি টেরিস উদ্ভিদের জীবনচক্র তুমি পারবা। এরপরে চলে আসো টেরিসের গুরুত্ব। তাহলে টেরিসের গুরুত্ব দেখো, আমরা আগেই বলছি আমাদের টেরিসটা এটা হলো শাক হিসেবে খাওয়া যায়, টেরিসটা শাক হিসেবে খাওয়া যায়, এই জন্য এটাকে আমরা বলি ঢেঁকি শাক। তারপরে আমাদের টেরিস, এটার পাতাগুলো সুন্দর দেখতে হয়, এই জন্য এটা হলো তোমার ঘর সাজানোর কাজে, তারপরে হলো তোমার ফুলের ডালি বা তোরণ সাজানোর কাজে এটা ব্যবহার করা হয়। এরপরে টেরিসের আরও কিছু গুরুত্ব আছে, দেখো এই যে লাইকোপোডিয়ামের স্পোর আতশবাজি তৈরিতে ব্যবহার করা হয়। এরপরে দেখো এই যে এরা হলো কি করে জীবাশ্ম তৈরিতে সাহায্য করে। তারপরে লাইকোপোডিয়াম, এরপরে ইকিউসিটাম, এই টেরিসগুলো কি হোমিওপ্যাথিক ঔষধ শিল্পে ব্যবহার করা হয়। তারপরে দেখো এই যে পটাশ এবং সিলিকনের উৎস হিসেবে টেরিস কাজ করে। তাহলে এগুলো সবই হলো টেরিসের গুরুত্ব। তাহলে টেরিসের গুরুত্ব একবার একটু বই থেকে রিডিং পড়ে নিবা, তাহলে আশা করি পারবা। আর নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে যে টেরিস, তার নাম হলো অ্যাজোলা। তাহলে অ্যাজোলা নামক টেরিস কি করে নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে। তাহলে এগুলো সবই হলো টেরিসের গুরুত্ব। তাহলে আশা করি টেরিসের গুরুত্বটা একবার রিডিং পড়লে তুমি পারবা। এরপর আরও কিছু গুরুত্ব এখানে বলছে, দেখো এই যে ইকুয়েস্টাম ডেভিলি থেকে গনোরিয়া রোগের ঔষধ পাওয়া যায়।
তারপরে ইকুয়েস্টাম আরভেসারি থেকে আমরা কি পাই, এই যে হার্বা ইকিউসিনি পাই, এটা আমাদের রক্ত বিশোধনে সাহায্য করে। এরপরে দেখো টেরিস হলো ক্রিসমাস গ্রিন নামে পরিচিত, এই যে লাইকোপোডিয়াম অবস্কুরাম, অবস্কুরাম এটা হলো ক্রিসমাস গ্রিন নামে পরিচিত, যেটা সুন্দর বৃদ্ধিতে সাহায্য করে। এবং মার্সিলিয়া টেরিস থেকে আমরা স্নায়ুরোগ নিরাময়ের বিভিন্ন ঔষধ পাই, স্নায়ুরোগ নিরাময়ের বিভিন্ন ঔষধ পাই। তাহলে এগুলো সবই হলো টেরিসের গুরুত্ব। টেরিস আর যে ব্রায়োফাইটা দুইটার ভেতরে পার্থক্য, যেমন আমরা আগেই বলছি রিক্সা বা ব্রায়োফাইটা হলো থ্যালয়েড গ্যামিটোফাইটিক উদ্ভিদ, টেরিস হলো কি স্প্রোফাইটিক উদ্ভিদ, মানে কি ডিপ্লয়েড, এবং এদের দেহকে মূল কাণ্ড পাতার ন্যায়াংশে ভাগ করতে পারি। এরপরে দেখো রিক্সা উদ্ভিদ, এরা যেহেতু গ্যামিটোফাইটিক, তাইলে এদের গ্যামিটোফাইটিক কি প্রধান, স্প্রোফাইটিক গৌণ, আর গৌণটা কি প্রধানের উপর নির্ভরশীল, তার মানে এদের কি স্প্রোফাইটিক গ্যামিটোফাইটের উপর কি নির্ভরশীল। আর টেরিডোফাইটা, এরা যেহেতু স্প্রোফাইটিক, তাহলে এদের স্প্রোফাইটিক কি প্রধান, আর স্প্রোফাইটিকের উপর কে নির্ভরশীল হবে, যে গৌণ, তাহলে এদের স্প্রোফাইটিক প্রধান হলে গৌণ কে বলতো, গ্যামিটোফাইটিক, তাহলে এদের গ্যামিটোফাইটিক দশা কি স্প্রোফাইটিকের উপর নির্ভরশীল। এরপরে দেখো এদের যে স্পোর সেটা অঙ্কুরিত হয়ে তৈরি করে প্রোটোনেমা, আর এদের স্পোর অঙ্কুরিত হয়ে তৈরি করছে কি প্রোথ্যালাস। আমরা দেখাইছি এদের ভাস্কুলার টিস্যু নাই, কিন্তু এদের ভাস্কুলার টিস্যু কি আছে। এদের শুক্রাণু 2 ফ্লাজেলা যুক্ত, আর এদের শুক্রাণু কি বহু ফ্লাজেলা যুক্ত। তাহলে এটা হলো ব্রায়োফাইটা টেরিডোফাইটার পার্থক্য। আর বাকিগুলো একবার রিডিং পড়লে তুমি ব্রায়োফাইটা টেরিডোফাইটার বাকি বৈশিষ্ট্যগুলো পারবা। তাহলে আশা করি শেষ, আমাদের অধ্যায় শেষ। তাহলে এখন তোমরা বাকিটা একটু রিডিং পড়ে নিও, আশা করি রিডিং পড়লে পারবা। তাহলে আজকের ক্লাস এইখানেই শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।